আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি ২৬ বিশেষ শিক্ষার্থীরা কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো তোমাদের কালকে রসায়ন পরীক্ষা। তো ২৬ ব্যাচ তোমরা যারা রসায়নে একটু দুর্বল কিন্তু উইক তারা হয়তো আমার এই ক্লাসটা করে হয়তো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে আমি আশাবাদী। তো আজকের ক্লাসটা হচ্ছে মূলত রসায়নের ১০০টা এমসিকিউ। তো এমসিকিউ তোমরা দেখো সলভ সলিউশনগুলা। তো রসায়নের মধ্যে মূলত কি কি আছে? প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ঠিক আছে? এই 5টা অধ্যায় তোমাকে যদি ভালো করে পড়তে হবে এখান থেকে ইনশাল্লাহ তুমি সিকিউ এমসিকিউ সব কিছু অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? আর বাকি যে ষষ্ঠ অধ্যায় আবার ঠিক তোমার সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে? আর সপ্তম অধ্যায় এবং 11তম অধ্যায়, ষষ্ঠ এবং সপ্তম এই দুইটা অধ্যায় তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর প্রথম যে পঞ্চম অধ্যায়, যে এই 5টা অধ্যায় আছে এগুলো তোমার সিপিআর এবং এমসিকিউর জন্য মাস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি এগুলোই করে যাও এখান থেকে তুমি পরীক্ষায় কয়টা দিতে হবে? পাঁচটা, সরি, এখানে তোমার 4টা সৃজনশীল তুমি এখান থেকে ইনশাল্লাহ কম পাবা, ঠিক আছে? তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম থেকে পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রথম 5টা অধ্যায়ের জন্য আমি তোমাদের জন্য সিকিউ অর্থাৎ এমসিকিউ হাজির করলাম। তো দেখো, তো আমাদের প্রথম অধ্যায়ের নাম কি? প্রথম অধ্যায়ের নাম হচ্ছে রসায়ন ধারণা। রসায়ন ধারণায় প্রথম কি বলছে? প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা কি নামে পরিচিত? আলকেমি, তারপরে আলকেমিয়া, আলকেমিস্ট্রি নাকি আলকিমিয়া? সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে আলকেমি। পরে কি বলছে? মিশরীয়রা স্বর্ণ আহরণ করে খ্রিস্টপূর্ব কত বছর পূর্বে? ২৪০০, ২৬০০, ২৩০০ নাকি ২৫০০? তুমি এগুলা যদি প্রথম অধ্যায়ের রিডিং পড়ে থাকো অবশ্যই এগুলা তুমি কি সলভ করতে পারবা। তাহলে আনসার কি হবে? এটা আনসার হচ্ছে ২৬০০। কোন প্রক্রিয়ায় কাঁচা আম থেকে হলুদ বর্ণ ধারণ করে? ভৌত প্রক্রিয়ায়, রাসায়নিক প্রক্রিয়ায়, জৈব রাসায়নিক প্রক্রিয়া নাকি ভৌত রাসায়নিক প্রক্রিয়া? সঠিক আনসার কি? সঠিক আনসার হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়। সর্বপ্রথম স্বর্ণ আহরণ শুরু করে কারা? মিশরীয়রা, আরবীয়রা, ব্রিটিশরা নাকি রোমানরা? আনসার কি হবে? অ্যান্সার হবে মিশরীয়রা, ঠিক আছে? তো তুমি যদি বইটা যদি ভালো করে পড়তে পারো রিডিং, তাহলে এগুলো তুমি বেসিকগুলো যদি আইডিয়া থাকে তাহলে এগুলো তুমি ইনশাল্লাহ সলভ করতে পারো পরীক্ষা হলে। দেখো আমার জানি এগুলো কিন্তু সচরাচর আসে না, ঠিক আছে? বাট এগুলা চলে আসতে পারে বলা যায় না, কারণ প্রতিটা বোর্ডে এক এক সময় এক এক ওয়াইজ এক এক সময় এক এক প্রশ্ন করে। তো হয়তো কোনো ক্রমে ভাগ্যক্রমে এগুলো চলে আসতে পারে, সেজন্য এগুলো তোমাদেরকে দেওয়া। দেন ফার্স্ট নাম্বার কি বলছে? প্রাচীন আলকেমি কিসের জন্ম দিয়েছে? আধুনিক সভ্যতা, রসায়ন শিল্পের, নগরায়নের নাকি পরিবেশ আন্দোলনের? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে, তুমি কমেন্ট বক্সে জানাবে আমাদের অ্যান্সারটা, কারণ সব কিছু যদি তোমাদেরকে আমি বলে দিই তাহলে তোমার কি এটা তোমার বইটা দেখা হলো না। তাই তুমি যদি আমার ক্লাসের পাশাপাশি বইটা একটু রিভিশন দিতে পারো, একটু বোর্ডে একটু উল্টে দেখো, তাহলে অবশ্যই কি পরীক্ষা ভালো করতে পারবে আশা করি। অ্যাটলিস্ট এখান থেকে তুমি মিনিমাম 25টা থেকে 15টা অ্যাটলিস্ট তুমি সলভ করতে পারবে আশাবাদী আমি। 6 নম্বর কি বলছে? নিচের কোনটি অভিজাত ও মূল্যবান ধাতু? সীসা, লোহা, স্বর্ণ নাকি দস্তা? সবাই জানে আমরা অভিজাত ও মূল্যবান ধাতু কি? স্বর্ণ। মোম কি? মোম হলো নাইট্রোজেনের যৌগ, কার্বনের যৌগ, হাইড্রোজেনের যৌগ নাকি কার্বন ও হাইড্রোজেনের যৌগ? সঠিক আনসার কি হবে? সবাই জানো এটা, কমেন্ট বক্সে জানাবো আমাকে। লোহায় মরিচা পড়ে নিচের কোনটির উপস্থিতিতে? অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোক্সাইড, লবণ। তাকে এগুলো কিন্তু ইজি কোশ্চেন, এগুলো যদি ভুল করে থাকো তাহলে তোমার প্লাস পয়েন্টটা এখান থেকে কাটা হইতেছে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে অক্সিজেন। প্রাকৃতিক গ্যাস কোনটি? আমরা সবাই জানি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। আর মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত হচ্ছে CH4। তাহলে সঠিক উত্তর কি? প্রাকৃতিক গ্যাস হচ্ছে CH4। করে কি বলছে? দহন কি ধরনের প্রক্রিয়া? জৈব রাসায়নিক প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া, ভৌত নাকি রাসায়নিক প্রক্রিয়া? সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। কোনটি অজৈব যৌগ? শ্বেতসার, আমিষ, খাবার লবণ নাকি চর্বি? আমরা জানি অজৈব যৌগ কি? অজৈব যৌগ হচ্ছে NaCl। NaCl কে কি বলা হয়? NaCl কে কি বলা হয়? NaCl কে বলা হয় খাবার লবণ। এরপর কি বলছে? বিশুদ্ধ পানিতে থাকে কোনটি? খনিজ পদার্থ, হাইড্রোজেন, অক্সিজেন নাকি হাইড্রোজেন, অক্সিজেন? দেখো, বিশুদ্ধ পানি মানে কি? ধরো তোমার পানির সংকেত কি জানো? পানির সংকেত কি জানো? পানির সংকেত জানো H2O, ঠিক আছে? H2 হচ্ছে কি? H2 হচ্ছে পানির সংকেত। তাহলে পানির মধ্যে কি কি আছে? পানির মধ্যে আছে হাইড্রোজেন 2টা আর একটা অক্সিজেন। তাহলে কি নিয়ে গঠিত হয়? বিশুদ্ধ পানি গঠিত হয় হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে। অক্সিজেনের উৎস কোনটি? সবাই জানো অক্সিজেনের উৎস হচ্ছে বায়ু, এটা সবাই পারবা।
তন্তু তৈরি হয় কোন প্রক্রিয়ায়? রাসায়নিক প্রক্রিয়ায়, জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, দহন প্রক্রিয়ায় নাকি জারণ প্রক্রিয়ায়? সঠিক আনসার কি? সঠিক আনসার তুমি কমেন্ট বক্সে জানাবা। সঠিক আনসার আশা করি এটা পারবা, যদি না পারো তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবা। কারণ কি বলছে, উদ্ভিদ খাদ্য প্রস্তুত ও সঞ্চয় করে কোন প্রক্রিয়ায়? সবাই জানো উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে এবং খাদ্য সঞ্চয় করে উভয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। জমিতে রাসায়নিক সার ব্যবহারের কারণ কি? মাটির পিএইচ কমানো, পুষ্টি প্রদান, পোকামাকড় ধ্বংস করা নাকি কোনোটাই নয়? সঠিক আনসার কি? তোমাদের রিডিং পড়ে থাকা অবশ্যই দেখবা পোকামাকড় ধ্বংস করা হচ্ছে জমিতে রাসায়নিক সার ব্যবহারের মূল কারণ। পেট্রোলিয়ামের দহন কোনটি? পেট্রোলিয়ামের দহন কোনটি? ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, জৈবিক প্রক্রিয়া নাকি বিপাক প্রক্রিয়া? আনসার কি হবে? রাসায়নিক পরিবর্তনের কারণে এটা পেট্রোলিয়ামের দহনটা তৈরি হয়। ঠিক আছে। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ইত্যাদি নিয়ে কি গঠিত হয়? অবশ্যই সবাই জানে এগুলো কিসের উপাদান? অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর কি কার্বন, এই তিনটা কি দ্বারা গঠিত হয়? এই তিনটা মূলত কিসে আছে? এই তিনটা হচ্ছে বাতাসে আছে। তাহলে আনসার কি হবে? বাতাস। মেন ফল কি বলছে, সকল প্রাণীকুল খাদ্যের জন্য কোনটির উপর নির্ভরশীল? সবাই জানি আমরা সকল প্রাণীকুল উদ্ভিদের উপরে খাদ্যের জন্য নির্ভরশীল। কোন প্রক্রিয়ায় জীবের জন্ম বৃদ্ধি ঘটে? আচ্ছা কি হবে? জীবরাসায়নিক প্রক্রিয়ায়। তো প্রথম পৃষ্ঠা আমাদের মূলত প্রথম অধ্যায় থেকেই মোটামুটি আমরা কমপ্লিট করছি। তো এগুলো তুমি মূলত প্রথম অধ্যায়ের মূলত তোমার বেসিক কিছু আলোচনায় এবং কিছুটা রিডিং আছে, এই রিডিংগুলো তুমি যদি করতে পারো অবশ্যই এখান থেকেই পাবা কমন। আর প্রথম অধ্যায় থেকে দূরে গেলে হাইস্ট তোমার ওই যে সালগুলো এবং ফোন সভ্যতা কি করছে না করছে ওইগুলো আসবে। সেকেন্ডলি হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থের অবস্থার মধ্যে প্রথম কি বলছে দেখো, প্রাকৃতিক গ্যাসের পদার্থ উপাদানের আণবিক ভর কত? দেখো সবাই জানে কিন্তু আমরা আণবিক ভর, ঠিক আছে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান একটু আগে বলছিলাম CH4। CH4 এর মধ্যে সি কার্বন কত? কার্বন সি মানে কত? 12, ঠিক আছে, যোগ হাইড্রোজেন কত? 1 ইন্টু 4, ঠিক আছে, ইন্টু 4, তাহলে কত আসে? 16। 12 আর 4 16। তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? CH4। CH4 এর কি? CH4 এর আণবিক ভর কত? 16। এখন দেখো এখান কি বলছে, 12 বলছে, 12 গ্রামও বলছে, 16 বলছে, 16 গ্রামও বলছে, ঠিক আছে। এখন আমার কিন্তু একটা কনফিউশন লাগতেই পারে সবারই যে পরীক্ষা হলে 12 হবে নাকি 12 গ্রাম হবে, 16 হবে নাকি 16 গ্রাম হবে। দেখো এই দুইটা তো হবে না, ঠিক আছে। এখন এই দুইটার মধ্যে কোনটা হবে আমাদের মধ্যে একটা কনফিউশন আছে। তো দেখো 16 এবং 16 গ্রাম আণবিক ভরে কিন্তু কখনো কি একক হয় না, মাথায় রাখবা সবসময়। আণবিক ভরে কি? আণবিক ভরে কি? আণবিক ভরে কি? আণবিক ভরে কখনো একক নেই, মাথায় রাখবা। আণবিক ভরে কি নেই? আণবিক ভরে কখনো একক হয় না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 16। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। নিচের কোনটি দৃঢ়তা আছে? লবণ, হাইড্রোজেন, পানি নাই কার্বন ডাইঅক্সাইড? সঠিক উত্তর হচ্ছে লবণ। এরপরে কি বলছে, আন্তঃআণবিক শক্তি কি? পরমাণু সমূহের মধ্যে আকর্ষণ পরমাণু। দেখো আন্তঃআণবিক শক্তি কাকে বলে? তুমি যদি এটা জ্ঞানমূলকের মধ্যে পড়ে থাকো তাহলে দেখবে যে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ সৃষ্টি করে সেটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি, ঠিক আছে। দেখো এখান থেকে আণবিক, অণু থেকে কিন্তু আণবিক আসছে, ক্লিয়ার, অণু থেকে কিন্তু আণবিক আসছে। তো এই রিলেটেড যদি তুমি করতে পারো এইভাবে কম্পেয়ার করে তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা। এখন কি বলছে, কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি? মধু, কেরোসিন, মোম নাকি নাইট্রোজেন? অ্যান্সার কি হবে? মোম। কোনটি মিশ্র পদার্থ? পানি, লবণ, বায়ু নাকি কার্বন ডাইঅক্সাইড? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বায়ু। দেখো বায়ু কেন মিশ্র পদার্থ? বায়ুতে কিন্তু অনেক ধরনের পদার্থ মিশ্রিত থাকে, লাইক হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, ঠিক আছে, কতগুলো কতগুলো উপাদান একসাথে থাকে বায়ুর মধ্যে। তো সবগুলো গ্যাস যেহেতু একসাথে থাকে তাহলে এটা কি? এটা হচ্ছে মিশ্র পদার্থ। এখন কি বলছে, নিচের কোনটি আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? H2O, C6H6O, তারপরে AlCl3 নাকি NaCl? সঠিক আনসার কি? লবণ। লবণের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি। লবণ মানে কি? NaCl। কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? পানি, লবণ, মোম নাকি নাইট্রোজেন? অ্যান্সার কি হবে? নাইট্রোজেন। দেখো আমি যে এই নবীতে ক্লাসটা করাইতেছি এটার মধ্যে আমি তোমাদেরকে রিভিশন দিয়ে করাইতেছি, ঠিক আছে। এখানে মূলত কোনো কিছুই বোঝার কিছু নাই, জাস্ট তুমি একটু চোখ বুলাইলে হবে এগুলো পরীক্ষার আগে। এভাবে রিপিট হয় প্রয়োজন, তুমি 2x স্পিড কিংবা যে কোনো স্পিডে তুমি লিখতে পারো ক্লাসগুলা। আর নবীর থেকে যে স্লাইডগুলো আছে এগুলো তুমি কি করবা, এগুলো একটু দেখে রাখবা। তো এগুলো থেকে হয়তো কমন আসবে, আমি তোমার বলছি এগুলো থেকে কমন আসতেই পারে কোনো বোর্ডেই। তো এখান থেকে কমন তুমি ইনশাল্লাহ পাও আশা করি। কারণ কি বলছে, নিচের কোনটি তাপে তরলে পরিণত হয়? দেখো তাপ তরলে কোনটা পরিণত হয় তুমি এটা যদি রিডিং পড়ে থাকো অবশ্যই জানবা। তাপ কোনটি
তো এটা কোনটিকে তাপ দিলে এটা তরলে পরিণত হবে অর্থাৎ পানিতে পরিণত হবে? আমাকে জানাবো অবশ্যই কমেন্ট বক্সে। কোন পদার্থকে কোন পদার্থের আন্তঃআণবিক গুরুত্ব সবচেয়ে বেশি? পাথর, কার্বন ডাইঅক্সাইড, লোহা নাকি পেট্রোল? অ্যান্সার কি হবে? বলো, অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কখন তরল পদার্থের বাষ্প চাপ উপরস্থ বায়ুমণ্ডলের চাপের সমান হয়? কখন হয়? স্ফুটনাঙ্কে। আমরা সবাই কি জানি? স্ফুটনাঙ্কের সংজ্ঞাটা তুমি পড়ে থাকো, তখন দেখবা তরল পদার্থের বাষ্প চাপ উপরস্থ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। কোথায়? স্ফুটনাঙ্কে। বেলুন বা পাত্রের ভেতরের গ্যাসে কণা সময় পাত্রের পৃষ্ঠে যে ধাক্কা দেয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় গ্যাসের চাপ। পরে কি বলছে? কঠিন থেকে তরলে পরিণত করতে তাপমাত্রা কোথায় পৌঁছাতে হয়? কোথায় পৌঁছাতে হয় তাপমাত্রা? কঠিন থেকে তরলে পরিণত করতে অবশ্যই গলনাঙ্কে। কারণ তুমি যদি একটা বরফকে তাপ দাও তখন সেটা গলে কি হবে? সেটা গলে তখন তো পানিতে পরিণত হবে। আর পানিতে যদি পরিণত হয় অবশ্যই সেটা গলনে গলাইছে। আর গলাইছে মানে কি? এটা হচ্ছে গলনাঙ্ক। ক্লিয়ার? সহজ বাংলা ভাষায় বলেছি তোমাকে। এরপরে কি পানির মধ্যে তরল নীল বা কলমের কালি দিলে তা কোন প্রক্রিয়ায় মিশে যায়? কোন প্রক্রিয়ায় মিশে যাবে? বেপন প্রক্রিয়ায় মিশে যাবে। কারণ পানি তুমি যদি তরল নীল বা কলমের কালি দাও, এটা সাধারণত বেপন মানে কি? ছড়ানো, ঠিক আছে? ছড়ায় কিসে? বেপনের মাধ্যমে। সোজা হিসাব, বাংলা কথা বলেছি। তুমি যদি একটা ছড়ানো কোনো কিছু বোঝাও, এটা হচ্ছে বেপন। ক্লিয়ার? নিচের কোনটি বেপন হারের সঠিক ক্রম? কোনটা সঠিক ক্রম? দেখো, বেপন হার তুমি কিভাবে নির্ণয় করবা? যেটা আণবিক হার কি আণবিক ভর সবচেয়ে বেশি সেটা বেপন হার কম, যেটা আণবিক হার সবচেয়ে কম সেটা বেপন হার সবচেয়ে বেশি। উল্টো, ঠিক আছে? একটা অপর তার বিপরীত। তাহলে কি হবে এখানে অ্যান্সার? অ্যান্সার হবে এটা। দেন কি বলছে? ফুলের সুগন্ধ ছড়া কোন প্রক্রিয়া? স্বাভাবিক, সবাই জানো বেপন প্রক্রিয়ায়। ফুলের সুগন্ধ, তারপর তোমার ওই যে পারফিউম ইউজ করো, সবগুলো কি? বেপনের মাধ্যমে। তাপ প্রয়োগ করলে বেপনের হার কি হয়? তাপ প্রয়োগ করলে বেপনের হার সবসময় বৃদ্ধি পায়। বুঝছো? দেখো কি বলছে? নিচের কোনটি প্রাকৃতিক গ্যাস? সবাই অনেক আগেই, অনেক সময় কি আমি বলছিলাম এটা বারবার। মিথেন কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান? তাহলে মিথেন থেকে দেখো তোমার কোনো বোর্ডে একটা আসবে, শিওর থাকো মিথেন থেকে একটা কোশ্চেন আসবেই। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান বলতে পারে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান আণবিক ভর বলতে পারে, তারপর নিচের কোনটি প্রাকৃতিক গ্যাস বলতে পারে? তাহলে কি হবে? সব কিছুর অ্যান্সার কি? মিথেন। পরে কি বলছে? সিএনজি চালিত যানবাহনে কোন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? মিথেন। তার সিএনজিতে কি কোন গ্যাস ব্যবহৃত হয়? আমরা জানি সিএনজি যে সিলিন্ডার গ্যাসটা ব্যবহার করা হয়, এই সিলিন্ডার গ্যাসের মধ্যে কি থাকে? কি থাকে? সিলিন্ডার গ্যাসের মধ্যে থাকে তোমার প্রাকৃতিক গ্যাস। আর প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। তাহলে অ্যান্সার কি হবে? মিথেন। এভাবে রিলেট করে পড়বা। দেন কি বলছে? ব্যাপন ও নিঃসরণ নিচের কোন দুটির উপর নির্ভরশীল? অবশ্যই সবাই জানি, আমরা যদি রিডিং করে থাকি, ব্যাপন ও নিঃসরণ সবসময় ভর ও ঘনত্বের উপর নির্ভরশীল। পরে কি বলছে? বডি স্পিডে কোনটি আগে ঘটে? বডি স্পেডে কোনটি আগে ঘটে? বডি স্পেড কোনটি আগে ঘটে বলছে? বডি স্পেড যে তুমি পুশ করে জিনিসটা, তখন যে কি ইয়েটা বাইর হয়, সেগুলোর মধ্যে কি থাকে? ব্যাপনের মধ্যে কিন্তু অনুভূতি ছড়িয়ে যায়, ঠিক আছে? আর বডি স্পেডে কোনটি আগে ঘটবে? আগে ঘটবে হচ্ছে নিঃসরণ। এরপর কোশ্চেনটা একটু খেয়াল করো, আগে কিন্তু ঘটবে নিঃসরণ, আর পরে যে তুমি চাপ দিবে পরে যেটা ঘটবে ছড়িয়ে যাবে সেটা হচ্ছে ব্যাপন। তাহলে ক্লিয়ার? মাথায় আসছে? কি আছে? পরে কি বলছে? শেষ আমাদের মোটামুটি দ্বিতীয় অধ্যায় শেষ। থার্ড চ্যাপ্টারে পদার্থের গঠন ফি বলছে। দেখো, পরমাণুর প্রোটন সংখ্যা কি বলে? আমরা সবাই জানি প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা। ক্যালসিয়ামের ভর সংখ্যা কত? আমরা সবাই জানি ক্যালসিয়ামের ভর সংখ্যা কত? 40। তুমি পরমাণু যে পদের সারণীর যে ইয়েটা আছে, পদের সারণীর কি যে চারটা আছে, চারটা তুমি যদি মেট থেকে তুমি যদি 50টা প্লাস কিংবা 40টা পড়তে পারো, তোমার ইন্টারভিউ ইনশাল্লাহ কাজে লাগাবে, সিলেটে কাজ দিবে। তাহলে ক্যালসিয়ামের ভর কত? 40। এগুলো মুখস্থ টুরস্থ রাখতে হবে পদের সারণীর চারটা। অ্যান্টিমনির প্রতীক কি? দেখো, অ্যান্টিমনির প্রতীক আমরা কি জানি সবাই? এসবি। অ্যান্টিমনির প্রতীক কি? এসবি। পরে কি বলছে? নিউটনের প্রকৃত বল কত? একদম টোটস্থ মুখস্থ রাখতে হবে। নিউটনের প্রকৃত বল কত? 1.675 × 10⁻⁻24 গ্রাম। দেখো, তোমাকে 5 দেখাতে পারলে 1.657 দিচ্ছে, এখানে আবার 1.675 দিচ্ছে। এই দুটো তো হবে না আশা করি। দান এটাও হবে না। কি হবে? 1.675 × 10⁻⁻24। নিচের কোনটি ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান? দুইটাই সেম। কোনটা? Na, সোডিয়াম। আর্গনের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন সংখ্যা 18 এবং নিউট্রন সংখ্যা 22 হলে বর সংখ্যা কত? স্বাভাবিক। নিউট্রন সংখ্যা আমি বর সংখ্যা কি জানি? নিউট্রন সংখ্যা যোগ প্রোটন সংখ্যা যদি করে দিই তাহলে কি হবে? তাহলে হবে ভর সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, এখানে নিউট্রন সংখ্যা নেই কিন্তু ইলেকট্রন সংখ্যা আছে। ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা আর্গনের সেমই। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? 18 + 22। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 40। S2
এ মোট কণিকার সংখ্যা কতটি মুখস্থ রাখতে হবে। মোট মোট যে মৌলিক সংখ্যাগুলো আছে মৌলিক কণিকা এগুলো হচ্ছে 50টি। পরে কি বলছে, এফ এর প্রোটন সংখ্যা 9, নিউট্রন সংখ্যা 10 হলে বর সংখ্যা কত। মাত্র কিছুক্ষণে বলছি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাহলে 9 আর 10 যোগ করলে কত হয় 19। মূলের স্বাতন্ত্র্য নির্ভর করে কোনটির উপর, অবশ্যই স্বাতন্ত্র্য নির্ভর করে প্রোটন সংখ্যার উপর। পারমাণবিক নিউট্রন সংখ্যা কত, পারমাণবিক নিউট্রন সংখ্যা হচ্ছে 4টি, বুঝতে রাখবা। বি এর বি মানে কি বোরন, বোরনের কি নিউট্রন প্লাস প্রোটনের মান কত, মানে ভর সংখ্যা কত, কত হবে 11। একটি পরমাণুর ব্যাস কত, মুখস্থ টুখস্থ রাখতে হবে তোমারে। একটি পরমাণুর, এটা পরীক্ষা আসতে পারে, একটি পরমাণুর ভর কত 10⁻⁸ সেন্টিমিটার। ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা কত, আমি সবাই দেখি ক্লোরিনের পরমাণুর সংখ্যা কত, তাহলে ভর কত 35.5, বাট এখানে 35 দিছে, কোনো সমস্যা নেই, যেটা কাছাকাছি আসে এটাই দিবে। মোটামুটি আমাদের তৃতীয় অধ্যায় শেষ, এখন চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণী, ঠিক আছে। বর নিউল্যান্ড কত সালে অষ্টে উৎপাদন করে, 1864, মাথায় রাখবা। রসায়ন ও ফলিত রসায়নের বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দাতা প্রতিষ্ঠান কিনতে IUPAC, তোমরা জানো সবাই। গ্রুপ 11তে অবস্থিত মৌলগুলোর কি বলা হয়। দেখো গ্রুপ 11তে যে মৌলগুলো আছে সেগুলো বলা হয় মুদ্রা ধাতু, ঠিক আছে। কোন গ্রুপের কতটুকু মল, কোনটা অবস্থান্তর মল, কোনটি অবস্থান্তর ধাতু, কোনটা মিথ্যা ধাতু, তুমি এগুলো রিডিং পড়ে আশা করি বুঝবার। দেখো তোমার রসায়ন বইয়ে একটা টপিক একটা আলাদা ওয়াইজ ভাবে কি আছে এটা আলাদা করে রচনা তোমার ব্যাখ্যা করে দিয়েছে, ব্যাখ্যাটা একটু দেখে নেবা, ঠিক আছে। পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে, সরি এখানটা মিস্টেক, পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কয়টি মৌল রয়েছে, কয়টি রয়েছে 18টি মৌল রয়েছে। অবস্থান্তর মৌলসমূহ পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত, কোন গ্রুপে অবস্থিত বলো, দেখো কিছুক্ষণ আমি বলছিলাম, তাহলে এগুলো তুমি বাইরে এখান থেকে দেখতে পারো। গ্রুপ 3 থেকে গ্রুপ 11 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলোকে বলা হয় কি অবস্থান্তর মৌল, মাথায় রাখবা, বলে কি বলা হয় অবস্থান্তর মৌল। নিকৃষ্ট ধাতু কোনটি, নিকৃষ্ট ধাতু সবসময় লোহাই হচ্ছে। কম সক্রিয় ধাতু কোনগুলো, কম সক্রিয় ধাতু হচ্ছে সোনা ও রূপা। সোডিয়ামের পারমাণবিক বল কত, সোডিয়াম কি জানি আমরা, সোডিয়াম জানি, কি জানি সোডিয়ামের সংকেত Na, তাহলে সোডিয়ামের Na মানে কি পারমাণবিক সংখ্যা কত 11, আর পারমাণবিক ভর বলছে, ভর মানে কত 23। পর্যায় সূত্র প্রদান করে কে, সবাই জানো মেন্ডেলিভ। মোসলে কত সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন, কত 1913 সালে। সালগুলো একটু দেখে নিবে এখান থেকে। পারমাণবিক ভর অনুযায়ী সাজালে, এখানে ক হবে না, সরি এখানে টাইটিং মিস্টেক হয়েছে, তো এখানে কি হবে, এখানে হবে কে, পটাশিয়াম। পটাশিয়ামের স্থান কোথায় হবে, কোথায় হবে বলো পটাশিয়ামের স্থান, পটাশিয়ামের স্থান হবে আর্গনের পূর্বে, পারমাণবিক ভর অনুযায়ী হোক। মৌলের রাসায়নিক ধর্ম মূলত কি দ্বারা নির্দেশ হয়, সবাই জান ইলেকট্রন বিন্যাস দ্বারাই মৌলের রাসায়নিক ধর্ম নির্দেশ হয়। কোন মৌলের ইলেকট্রন বিন্যাস 2-8-8-1, অর্থাৎ কি 8-2-10, 18-19 হলে অবস্থানটি কত, 19 যদি হয় তাহলে কি হবে তৃতীয় পর্যায়ের 1 নং গ্রুপ। অপধাতু কোনটি, অপধাতু হচ্ছে সিলিকন। কোন মৌলে ইলেকট্রনের বিন্যাস 2-8-2 মানে কি 8-2-10, 10-2-12 হলে এর অবস্থান কোন পর্যায়ে, এর অবস্থান হচ্ছে কোথায় তৃতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে এর অবস্থান। এখন আমি তোমারে শুধু ওয়ান শট ক্লাসটা ফ্লো আকারে এগিয়ে পড়াইতেছি, তোমার আশা করি আমি জানি তোমার কি, যেহেতু তুমি পরীক্ষার আগের দিন এটা পড়তেছো, তাহলে আশা করি তোমার কি বেসিকটা তোমার ক্লিয়ার আছে, সেই জন্য আমি তোমাকে জাস্ট MCQটা দেখাই দিতেছি ফ্লো আকারে, কিছুই বুঝতেছি না, জাস্ট যেগুলো বুঝেছি একটু হিন্ট দিতেছি, এটুকুই। সক্রিয় অধাতু কোনটি, সক্রিয় অধাতু হচ্ছে ক্লোরিন। নিচে কোন যোগে অক্টেট অসম্পূর্ণ থাকে, অক্টেট মানে কি তোমাকে জিনিসটা বুঝতে, অক্টেট জিনিসটা কি তুমি একটু রিডিং পড়ে একটু দেখে নিবে, এখন এত বুঝে সময় নেই, ক্লাসটা একটু লম্বি করবা, ঠিক আছে। লেন্দি করলে ক্লাসটা আমার জন্য কি হবে, কারণ তুমি এখন পরীক্ষার আগে একটু জাস্ট চোখ বুলে রেখে নিবে। অ্যান্সার কি হবে BF3। ডুবনিয়াম এর পারমাণবিক সংখ্যা কত, ডুবনিয়ামকে দেখো কি দ্বারা প্রকাশ করা সবসময় মাথায় রাখা, ডিবিকে ডুবনিয়াম দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যা কত 105, পারমাণবিক সংখ্যা কত 105। বমিন কি ধরনের পদার্থ, সবসময় মাথায় রাখবা বমিন সবসময় লাল বর্ণের হয়, তাহলে বমিন কি ধরনের পদার্থ, বমিন হচ্ছে লাল পদার্থ। অধাতু কোনটি, অধাতু হচ্ছে সালফার। তোমার আস্তে আস্তে পঞ্চম অধ্যায়ে আমরা চলে আসছি শেষ পথে। দেখো Na এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত, যোজ্যতা ইলেকট্রন সবসময় মাথায় রাখবা Na+, দেখো সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন দাঁড়িয়ে, এটা বের করো। তাহলে Na যোজ্যতা ইলেকট্রন কয়টি, একটি। এবার দেখো 2 নম্বর কি বলছে, কোন মৌলের যোজ্যতা ইলেকট্রন কম,
কোন মূলের? Mg, লিথিয়াম, ক্যালসিয়াম নাকি ক্লোরিন? অ্যান্সার কি হবে? জরুরি ইলেকট্রন ফর্ম কোনটি? লিথিয়াম। BF3 অনুগঠনে হওয়ার পর বোরনের সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় কয়টি? কয়টি দাঁড়ায়? 6টি। ক্লোরিন পরমাণু যোজনী ইলেকট্রন কয়টি? কয়টি থাকে ক্লোরিন পরমাণু যোজনী ইলেকট্রন? সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন থাকে। তাহলে দুটো ইলেকট্রন কয়টি? একটি। পটাশিয়ামের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে? কয়টি রয়েছে? একটি রয়েছে। এগুলো মাথায় রাখবা। গ্রুপ 16 অবস্থিত ডি সরি হ্যাঁ টাইপ মিস্টেক, কোনটি সঠিক? আয়ন, সরি এটা বাদ। নিয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি? নিয়নের আমরা কি জানি নিয়নের পারমাণবিক ভর কত বলো? 10। 10কে কিভাবে লেখা যায় ইলেকট্রন বিন্যাসে? কি লেখা যায় কিভাবে? 2 আর 2 মানে 10। 2 আর মানে 10। যেমনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? যেমনের শেষ কক্ষপথে মাথায় রাখবা 8টি ইলেকট্রন আছে। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আকারে সবচেয়ে বড় কে? নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে আকারে বড় হচ্ছে আর্গন। জ্যাননের পারমাণবিক সংখ্যা কত? জ্যাননের পারমাণবিক সংখ্যা হচ্ছে 54। নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা সঠিক ক্রম কত? সঠিক আনসার হচ্ছে গরুয়া। হিলিয়াম ব্যতীত অন্য নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কিরকম? কমেন্ট বক্স দেখো, বাকি যেগুলো আছে তুমি এই 13, 14, 15 এগুলো সব কিছু দেখে নিলা। তো আজকের জন্য এতটুকুই থাকুক। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। আর এগুলা ভালো করে টপিক ওয়াইজ দেখে নিবা। আশা করি ক্লাসটা আর লেন্দি করবো না। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।